টেলিভিশনের স্ক্রিনে ফোল্ডারটা খুলে গেল। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের বাতাস বদলে গেল যেন। মেহেরিনের মুখের হাসিটা মিলিন হয়ে গেল যেন। আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল, কারণ আমি জানতাম আরিয়ান হুট করে কোনো কাজ করে না। একটা জিনিস করার আগে সে বহুবার ভাবে। আর সে যদি এই ফোল্ডারটা তৈরিও করে থাকে তাহলে এটা রাগ না, এটা স্মৃতি, খুব ঠান্ডা হিসাবের স্মৃতি। স্ক্রিনে প্রথম একটা তারিখ ভেসে উঠলো, সেই ভোরের তারিখ, যেই ভোরে মেহেরিন আরিয়ানকে ফেলে চলে গিয়েছিল। তারপরে একটা ছবি, 5 বছরের পুরনো আরিয়ান আমাদের পুরনো ছোপায় শুয়ে আছে, বুকের সাথে জড়িয়ে আছে খুব ছোট্ট একটা ডাইনোসর খেলনা, আর জামার সাথে সেফটি পিন দিয়ে সেই আটকানো কাগজটা নীল কালি দিয়ে লেখা, আমি আর পারছি না মা, তুমি এখন ওরে সামলাও। মেহেরিন হঠাৎ উঠে দাঁড়ালো। এগুলো ব্যক্তিগত জিনিস। আরিয়ান চোখও ফেললো না, শান্ত গলায় বলল, এগুলোই আমার জীবন। মিস্টার তাহসেন টিভির দিকে এগিয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। আর মেহেরিনের উকিল, সে এবার চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল, কিন্তু এবার আর তাকে আগের মতো আত্মবিশ্বাসী লাগছিল না। আরিয়ান আবার স্ক্রিনে হাত ছোঁয়ালো। এবার ভেসে উঠলো অডিও রেকর্ড। মেহেরিন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। না, এগুলো চালাবে না। তার গলাটা কেঁপে গিয়েছিল। এই প্রথমবার তাকে আর পরিপাটি আত্মবিশ্বাসী নারী মনে হয়েছিল না, বরং মনে হয়েছিল সেই পুরনো জেদি মেয়েটাকে, যে কিনা ছোটবেলায় নিজের ইচ্ছে মতো কিছু না হলে ঘরের জিনিস ছুঁড়ে ফেলতো। আরিয়ান আগে ভলিউম কমিয়ে নিল। সে সবসময় শব্দের ব্যাপারে সতর্ক, নিজের জন্য, আমার জন্য। তারপর ড্রয়িং রুম ভরে গেল মেহেরিনের কণ্ঠে, এই বাচ্চাটা স্বাভাবিক না মা, ওর সাথে আমি আর থাকতে পারবো না। যে কিনা একটু জড়িয়েও ধরে না। আর তোমার যদি ওর প্রতি এতটাই মায়া থাকে তাহলে তুমিই রেখে দাও ওকে। আমি নতুন করে জীবন শুরু করতে চাই, আর ওর খরচের জন্য কখনোই আমাকে ফোন দিবে না, কারণ একটা ভুলের পেছনে খরচ করার কোনো ইচ্ছেই নেই আমার। আমার পা কাঁপতে শুরু করেছিল। এই কথাগুলো বহু বছর আগে আমি শুনেছিলাম, সেগুলো আবার আমাকে শুনতে হচ্ছে, তাও আবার আমার নিজের ঘরে, নিজের নাতির সামনে। মনে হচ্ছিল পুরনো কোনো ক্ষত কেউ আবার ছেড়ে ছুলে দিয়েছে। মেহেরিন তাড়াতাড়ি নিজের উকিলের দিকে তাকালো। বলুন, এগুলোর কোনো মূল্য নেই। উকিল গলা খাড়া করে দিলেন, রেকর্ডিং চ্যালেঞ্জ করা যায়। আরিয়ান মাথা নাড়ালো। মনে হচ্ছিল এই উত্তরটা সে আগেই ধারণা করে রেখেছিল। তারপর সে আরেকটা ফোল্ডার খুললো। স্ক্রিন বদলে গেল। একটার পর একটা কাগজ ভেসে উঠতে লাগলো। ডাক্তারের প্রেসক্রিপশন, স্পেশালের রসিদ, শিশু নিউরোলজিস্টার রিপোর্ট, সাইকোলজিস্টের ফাইল, চশমার বিল, ঔষধের কাগজ, ফুল রিপোর্ট, এমনকি সেই লাইব্রেরির বিল। এখান থেকে আমি ছবিওয়ালা কার্ড কিনতাম, দৈনন্দিন রুটিন বানাতাম, ছোট ছোট কার্ডে লিখতাম, আমার কষ্ট হচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমার শান্ত পরিবেশ দরকার। সব কাগজেরই তারিখ ছিল, সব খরচেরই প্রমাণ ছিল, সব আমার নামে, একটাও মেহেরিনের নামে না। মিস্টার তাহসিন অবাক চোখে আরিয়ানের দিকে তাকালেন। এই সব তুমি করেছো? আরিয়ান নিজের ট্যাবটা ঠিক করে বলল, 14 বছর বয়স থেকেই। আমি মুখে হাত চাপা দিলাম, কারণ আমি ভেবেছিলাম সেই বয়সে শুধু সে ফোন ঠিক করাই শিখেছে, পিঠার পেজ বানাচ্ছে। কিন্তু না, সে আস্তে আস্তে একটা দেওয়াল বানাচ্ছিল। ঘৃণার দেওয়াল না, সত্যির দেয়াল। মেহেরিন শুকনো হাসি দিয়ে বলল, এই সবে বদলায় না যে আমি ওর মা। আরিয়ান এইবার সরাসরি তাকালো ওর দিকে আর বলল, আপনি যেদিন চলে গিয়েছিলেন সেদিন থেকেই বদলে গেছে। মেহেরিন তখন তাড়াতাড়ি করে বলল, আমি তখন অসুস্থ ছিলাম। আরিয়ান বলল, না। কথাটা শান্ত ছিল, কিন্তু ওর কথাটায় পুরো ঘর কেঁপে উঠেছিল। তারপর সে আরেকটা 7 ফোল্ডার খুললো। নাম ছিল বিরোধ। সেখানে এবার মেহেরিনের পুরনো ফেসবুক পেজ ভেসে উঠল। কোথাও কক্সবাজার, কোথাও পাঁচতারা হোটেল, কোথাও রুপটপ রেস্টুরেন্ট, প্রতিটা ছবির নিচেই তারিখ। অবশেষে নতুন ড্রামামুক্ত জীবন, কোনো ঝামেলা নেই, কোনো বাচ্চা নেই, শুধুই শান্তি। আমার বুক মোচড় দিয়ে উঠলো। আমি সেই ছবিগুলো দেখেছিলাম। প্রতি রাতে রান্নাঘরে বসে আমি ফোন হাতে নিয়ে কেঁদেছিলাম, আর পাশের ঘরে আরিয়ান হেডফোন কানে দিয়ে ঘুমানোর চেষ্টা করত, কারণ বছর শেষে আতশবাজির শব্দ তাকে কাঁপিয়ে তুলতো। তারপর মেহেরিন ঝাঁপিয়ে এগিয়ে এলো। বন্ধ করো এগুলো। আরিয়ানের ট্যাব ধরতে যাচ্ছিল, কিন্তু পারলো না। ব্যারিস্টার তাহসিন মাঝখানে দাঁড়িয়ে পড়লো আর কঠিন গলায় বললেন, ম্যাডাম, ওকে স্পর্শ করবেন না। মেহেরিন রাগে কাঁপতে কাঁপতে বলল, ও আমার ছেলে। ব্যারিস্টার তাহসিন তখন স্থির গলায় বলল, ও এখন একটা নাবালক, আর এতক্ষণ আপনি ওর ব্যক্তিগত জীবনের একটা ডিভাইস কেড়ে নিতে চেয়েছিলেন। মেহেরিনের উকিল এবার একটা দীর্ঘশ্বাস নিলেন আর মাথা নিচু করে বললেন, আমাদের এবার একটা শান্ত পরিবেশ তৈরি করা উচিত। তখনই আরিয়ান আবার একটা বাটনে চাপ দিল। কিনে এবার একটা পুরনো হলুদ কাগজ ভেসে উঠল। সেই কাগজটা দেখে হঠাৎ করে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো, কারণ আমি সেই হাতের লেখাটা চিনতাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এতক্ষণ একটা সংগৃহীত গল্পের দ্বিতীয় পাঠ আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে গল্পের বাকি অংশ শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।